সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ একটা আয়োজনে, এবং সেই আয়োজন হচ্ছে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহকে কেন্দ্র করে। তাই আজকে এই আয়োজনের নাম আমরা রেখেছি ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2025। এই আয়োজনের মধ্যে আমরা আসলে মূলত জানবার চেষ্টা করব ভ্যাট কি, ভ্যাট দিবস কেন পালিত হয়, এর প্রতিপাদ্যই বা কী, এবং এই ভ্যাট আমরা যারা প্রতিনিয়ত ভ্যাট দিয়ে থাকি বিভিন্ন জিনিস কিনতে গেলে ভ্যাটটা কেন দেই, খুব কি দরকার দেয়া, এই বিষয়গুলো জানবার চেষ্টা করব। এবং সেই ভ্যাট আমাদের যে রাজস্ব সেখানে কতটা ভূমিকা রাখে, কিভাবে রাখে, সবটা জানবো। এবং যাদের কাছ থেকে জানবো তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিব। তার আগে প্রতিদিনকার মতো আমি বলতেই চাই, বিভিন্ন আয়োজনে যেমন করে আপনাদেরকে বলি যে আমি ফেরদৌসা আহমেদ আপনাদের সাথে থাকছি, এই বিশেষ আয়োজনেও রয়েছে আপনাদের সাথে। আজকে যাদেরকে পেয়েছি তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তারেক হাসান, এবং আজকে এই বিশেষ আয়োজনে উপস্থিত হয়েছেন কুমিল্লার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার। আমি আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আমাদের এই আয়োজন আপনারা ফেসবুকে যুক্ত হয়ে দেখতে পারবেন, facebook.com/channel9bd.tv-তে। ইউটিউবেও এই আয়োজন দেখতে পাবেন, youtube.com/channel9bd-তে। আমি মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার আপনাকে দিয়ে শুরু করতে চাই, এবং একদম আমাদের সাধারণ যারা দর্শক তারা নিঃসন্দেহে অনেকে জানেন, আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানাতে চাই আপনার মাধ্যমে ভ্যাট কি, এটা তো আগে আমরা জানবো, না হলে ভ্যাট দিব কি করে? ভ্যাট হলো ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ মূল্য সংযোজন কর। কোনো একটি পণ্য যে দামে কেনা হয় আর যে দামে বিক্রি করা হয়, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ গেলে যে মূল্যটা সংযোজন হয়, এর উপরে সরকার কর্তৃক নির্ধারিত হারে ট্যাক্স হিসাব করলে সেই ট্যাক্সকেই বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। মূলত সাধারণ জনগণ যাতে যে কোনো পণ্য ক্রয় বিক্রয় এর মাধ্যমে সরকারকে যে ট্যাক্স দেয় সেটাই হলো ভ্যাট। এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভ্যাট চালানটা সাধারণ ভোক্তাকে এটা নিশ্চিত করতে হবে, তাদের কাছ থেকে নিতে হবে। কারণ ভ্যাট চালান যদি না নেয় তাহলে তারা যে ভ্যাট দিল সেটা কিন্তু সরকারের কোষাগারে জমা নিশ্চিত করা যায় না। ভ্যাট মুক্ত পণ্য বা সেবা ব্যতীত সকল পণ্য যখন আমরা ক্রয় করি, ভোগ করি, তখন প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা ভোক্তাই এই ভ্যাট দিয়ে থাকেন, আর সাধারণ ব্যবসায়ীরা এই ভ্যাট কালেক্ট করে থাকেন, সংগ্রহ করে থাকেন। সুতরাং যেহেতু ভোগ করার সময় এই কর দিতে হয়, এই জন্য এটাকে ভোক্তা কর বলা হয় বা কনজাম্পশন ট্যাক্স বলা হয়। আবার আপনার কাছে আসবো, কিন্তু তারেক হাসান আপনার কাছে একটু শুনতে চাই, চালান শব্দটা খুব গুরুত্ব সহকারে আব্দুল মান্নান বলছিলেন। একজন ভোক্তা, আমি যখন ভোক্তা, আমি কোনো একটি পণ্য ক্রয় করলাম, সেক্ষেত্রে চালান আসলে সব সময় কি আমরা খুব বুঝে শুনে নেই? আমি একদম যদি প্রান্তিকের কথা হিসাব করি। ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে স্যার যেমনটি বললেন যে ভ্যাট হচ্ছে একটি ভোক্তা কর। সো আমরা যারা ভোক্তা, সাধারণ শ্রেণীর ভোক্তা, আমরা সকল নাগরিক ভ্যাট, স্যারের কথার সূত্র ধরেই বলছি, ভ্যাট কিন্তু আসলে ধনী গরিব সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আনলেস কোনো একটা পার্টিকুলার পণ্যে বা সার্ভিসে গভর্নমেন্ট ভ্যাট আরোপ না করে থাকে। সো একজন গরিব রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন বিলিয়নিয়ার ব্যবসায়ী, তারও কিন্তু একটি পার্টিকুলার পণ্যে যদি ভ্যাট আরোপ করা থাকে তাহলে ভ্যাটটা দিতে হয়, আমরা সেটার উপরে ভ্যাট আরোপ করা আছে। এবং এই ভ্যাট আদায়ের যে মেকানিজম, সেটা হচ্ছে আমরা আসলে বিভিন্ন পদ্ধতিতে চালান নিই। এখনও যেহেতু আমরা পুরোপুরি অটোমেটেড হইনি, আমরা আসলে ভোক্তাদেরকে উৎসাহ দেই যাতে করে তারা যেখানে অ্যাভেলেবেল আছে ইলেকট্রনিক পদ্ধতির চালান নিতে, আর যেখানে অ্যাভেলেবেল নাই সেখানেও যাতে তারা চালানটা ব্যবসায়ীদের কাছ থেকে, যেখান থেকে উনি কিনবেন পণ্য বা সার্ভিসটা গ্রহণ করবেন, সেখান থেকে যাতে একটা ভ্যাট চালান নিয়ে নেয়। এখন এই আপনি যে প্রশ্নটা করেছেন যে এই বিষয়ে আমরা কতটুকু অ্যাওয়্যার, এটার জন্যই আসলে আজকে মূলত আপনারা যে অনুষ্ঠানটা করছেন সেজন্য ধন্যবাদ। যে এই অ্যাওয়ারনেস বিল্ডিংটার জন্য অবশ্যই আমাদের এই জায়গাটায় কাজ করার সুযোগ রয়েছে। আপনি যেটা বললেন যে প্রান্তিক পর্যায়ে হয়তো আমাদের গ্রামে বা উপজেলা পর্যায়ে সবাই, আমরা হয়তো শহরে অনেকেই অ্যাওয়্যার, বাট উপজেলা পর্যায়ে হয়তো আমরা অনেক ভোক্তাই সেভাবে অ্যাওয়্যার না। সো সে কারণে কিন্তু সরকারের অনেক রাজস্ব
যেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে পরিশোধও হচ্ছে কিন্তু সেটা সরকার ঠিক মতো পাচ্ছে না। যার কারণে এই দিবসের আয়োজন বা সপ্তাহের যে আয়োজন এবং তার মধ্য দিয়ে সবার অ্যাওয়ারনেস বিল্ড আপ করাটা চেষ্টা, সেটা শুনবো, সেই জায়গাটায় নিঃসন্দেহে প্রতিপাদ্য কি সেটাও জানবো। কিন্তু এই যে চালানের কথাটা আসলো, আমরা যখন একটা মুদি দোকান থেকে একটা বিস্কিটের প্যাকেট কিনি 10 টাকা দামের, অনেক জায়গায় এটার মধ্যে ইনক্লুডিং ভ্যাট, এই বিষয়টা আসলে পার্থক্যটা কি করে বুঝবো? আবার একটা সুপার শপে গেলে আলাদা ভ্যাট মানে দেখানো হয় যে এটা 4% বা 5% ভ্যাট, যেটাই হোক না কেন, সেইটা আসলে পার্থক্যটা কি করে বোঝা যাবে? এটি আসলে আমাদের প্র্যাকটিসের বিষয়। আইনের দৃষ্টিতে আসলে আমি যেটা বললাম যে কোনো একটা পার্টিকুলার পণ্যে যদি ভ্যাট থাকে সেটা দিতে হবে। এবং এবারের প্রতিবাদের সাথে আপনি যে প্রশ্নটা করলেন, বিশেষ করে মুদির দোকানের ক্ষেত্রে একটু রেলিভেন্সি আছে। আপনার একটা সার্টেইন, আমাদের ভ্যাট আইন অনুযায়ী একটা সার্টেইন টার্নওভার, মানে আপনার বার্ষিক বিক্রয় সীমার নিচে হলে আসলে ভ্যাটের আওতামুক্ত থাকতে পারেন আপনি, সেটা খুবই মিনিমাম, যদিও 30 লাখ টাকা। তো এরপরে আপনার 30 থেকে 50 লাখ টাকা আমরা বলি টার্নওভার ট্যাক্স, এবং 50 লাখ টাকার বেশি যদি আপনার টার্নওভার হয় তাহলে আপনার আসলে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হয়। সো যিনি ভ্যাটের আওতায় নিবন্ধন নেবেন তার আসলে একটি চালান দেওয়াটা বাধ্যতামূলক। এবং আপনি যেটা বললেন যে একটি বিস্কিটের প্যাকেট কিনলে ওই প্যাকেটের মধ্যেই ভ্যাট সহ হয়তো ক্রয় মূল্যটা বলা আছে। সো তার দায়িত্ব ভোক্তার থেকে ভ্যাটটা আদায় করে এটি রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়া এবং একটি চালান দেওয়া। এখন বাংলাদেশের কালচারে, কমপ্লায়েন্স কালচারে হয়তো একজন মুদির দোকানের পক্ষে প্র্যাকটিক্যালি হয়তো এটি সবসময় সম্ভব হয় না। ওয়ারাস আপনি যদি, যেটা আপনি বললেন, কম্পেয়ার করলেন, একটা সুপার স্টোর একটু স্ট্রাকচার্ড, তাদের হয়তো এই কাজটি করার জন্যই আলাদা কয়েকজন কর্মী আছেন যারা পজ মেশিনে বা কম্পিউটারের সিস্টেমে আপনাকে চালান দিতে পারছে। সো সেই জায়গায় আপনি হয়তো এটা ভিজিবল হচ্ছে। কিন্তু আইনের দৃষ্টিতে আসলে মুদির দোকানেও যদি আমি যেটা বললাম যে তার যদি এটা টার্নওভার একটা সার্টেন থ্রেশহোল্ড ক্রস করে তাহলে সেখানেও আসলে তার ভ্যাট চালান দেওয়ারই কথা। এবং উনি যখন কিনবেন সেও তো কিনছে না, দেওয়ার কথা, কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসাবে যে আমি ভ্যাটটা দিলাম, কিন্তু ওই যে কাগজের কথা আপনি এখানে একটু যুক্ত করবেন কিনা আব্দুল মান্নান, যে আমি কি করে সেটা আদায় করে নিব, যে ইনভয়েসের ব্যাপারটা, সেটা যদি আমাকে যদি সব দোকানদার না দেয়, কে দিচ্ছে কে দিচ্ছে না, কেন দিচ্ছে না, সে কতটা ফাঁকি দিচ্ছে, বুঝবো কি করে? থ্যাংক ইউ আপনাকে। আপনি জানেন একটা মুদির দোকানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় হয়। এখানে ভ্যাটযোগ্য পণ্য বিক্রয় হয়, আবার ভ্যাট মুক্ত পণ্য বিক্রি হয়। ভ্যাট মুক্ত যে সমস্ত পণ্য ওই মুদির দোকান বিক্রি করে ওই পণ্যের ক্ষেত্রে কিন্তু ভ্যাট আদায়যোগ্য নয়। শুধুমাত্র আপনি যেটা বলেন বিস্কিটের উপরে খুচরা মূল্যের ভিত্তিতে ভ্যাট প্রযোজ্য হয়। মুদির দোকান যখন ওই বিস্কুটের প্যাকেট বিক্রি করে তখন তার যে সেল হয়, অর্থাৎ এখানে একটা এই যে আপনার ইএফডি আপনি জানেন যে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস, তখন এই পণ্যের বিক্রির যে রেকর্ড যেটা মূল্য সেটা তার এই মেশিনে এন্ট্রি দিতে হবে এবং তখন হিসাব করে কোন প্রত্যেকটা পণ্যের একটা কোড থাকে, ওই কোড ধরে পণ্যটাকে চিহ্নিত করে যে পণ্যের উপরে ভ্যাট প্রযোজ্য হবে তার যে মূল্য কোণে রেকর্ড হলো তার ভিত্তিতে ওই মুদির দোকানকে, বা এর বিশেষ করে হলো যে যদি একদম ছোট লেভেলের মুদির দোকান হয় তার জন্য তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট অধিকাংশ ক্ষেত্রে এই ইএফডি অথবা এসডিসি, সেলস ডাটা কন্ট্রোল, এই সমস্ত ডিভাইসের মাধ্যমে সেলস রেকর্ড করবে এবং তার উপরে যে প্রযোজ্য ভ্যাট আছে হিসাব করে চালানের মাধ্যমে, ভ্যাট চালানের মাধ্যমে সরকার কোষাগারে জমা দিতে হবে। তারেক হাসান, আপনার কাছে আসি, কারণ এই বাস্তবসম্মত আলোচনা যেটা বা সেটা কালচার করা আরও হয়তো সময় লাগবে আমাদের দেশে, কিন্তু সেই জায়গায় আপনাদের যে আয়োজন ভ্যাট দিবস বা ভ্যাট সপ্তাহ, প্রতিপাদ্য কি এবছর? ধন্যবাদ। এবছরের প্রতিবাদ্য আমরা আসলে বলছিলাম যে সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব। 10 ডিসেম্বর বাংলাদেশের যে জাতীয় ভ্যাট দিবস এবং সেখান থেকে যে ভ্যাট সপ্তাহ, এই সপ্তাহে কি কি আয়োজন রয়েছে সেটা যদি একটু ছোট্ট করে বলতেন। আমরা সাধারণত মানে জাতীয় পর্যায়ে সেন্ট্রালি আমরা জাতীয় রাজস্ব বোর্ডে সেমিনার আয়োজন করে থাকি, বিভিন্ন রকম ওয়ার্কশপ সারা বাংলাদেশে হয় এবং আমাদের সারা বাংলাদেশে, আপনারা জানেন, দর্শকরা জানেন যে আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভাগীয় শহর, জেলা শহরে আমাদের ভ্যাট অফিস রয়েছে। সে সকল অফিসেও আমরা এই অ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পেইনগুলো করি। আমাদের নিবন্ধনের জন্য যেমন স্পেশাল আমরা বুথ করেছি, কেউ যদি আমাদের কাছে এসে নিবন্ধন নেওয়ার সংক্রান্ত কোনো তথ্য জানতে চায়
সেগুলোর জন্য আমরা সাপোর্ট দিচ্ছি। এবং আপনি জেনে খুশি হবেন, আমি নিশ্চিত আপনি হয়তো জানেনও, যে এখন কিন্তু যেহেতু আমরা অনেকটুকু ডিজিটালাইজড হয়ে গিয়েছি, অফকোর্স উই আর এগেইন আপনার চেষ্টা করছি আরও কীভাবে অটোমেটেড হওয়া যায়, বাট অ্যাটলিস্ট নিবন্ধন প্রসেসটা যেটা আগে ম্যানুয়াল ছিল এটা কিন্তু এখন ফুললি ডিজিটাল। সো আপনি ঘরে বসে যদি কোনো একজন ব্যবসায়ী একটা ভ্যাট রেজিস্ট্রেশন নিতে চায়, উনি আজকে অ্যাপ্লাই করলে ওনার সকল ডকুমেন্ট ঠিক থাকলে উনি কালকেই পেয়ে যাবেন। সো দ্যাট ইজ রিয়েলি গুড। সো আমরা এই বিষয়গুলো একটু অ্যাওয়্যার করার চেষ্টা করছি, ডিজিটাল সিস্টেমে নিয়ে আসলে সহজীকরণ করবার একটা প্রচেষ্টা। সো রেজিস্ট্রেশন সিস্টেমটা এখন ইটস ফুললি ডিজিটাল। আমরা ভ্যাটের নানান দিক নিয়ে আলাপচারিতার মাধ্যমে আপনাদেরকে আসলে সচেতন করবার চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি ভ্যাটের নানান দিক। আমি এই পর্যায়ে আব্দুল মান্নান আপনার কাছে আসি এবং সেখানে বলতে হয় যে বিভিন্ন পণ্যে যে ভ্যাট আরোপ করা হয় এটা আসলে কোন বিবেচনা থেকে করা হয়, যে এই কারণ আমরা কিছুদিন যদি বলি যে এই বছরের শুরুর দিকটা আমরা দেখেছি যে অনেকগুলো পণ্যে ভ্যাট আরোপ করা হলো, সেটা নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা হয়েছে যে এগুলো আরোপ না করলেও হতো, সেটা আসলে বিবেচনাটা কোন জায়গায়? ধন্যবাদ আপনাকে। আপনি একদম কোর একটা কোশ্চেন করেছেন যে বাংলাদেশে অনেক পণ্য আছে, অনেক সেবা আছে, কাজে কোন পণ্যের উপরে কী হারে ভ্যাট আরোপিত হবে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। এবং এটা তো ডিপেন্ড করে জাতীয় রাজস্ব বোর্ডের পলিসির উপরে। মূলত আমাদের একটি স্ট্যান্ডার্ড রেট আছে, সেটা হচ্ছে 15%, এটাকে বলা আইডিয়াল রেট। আর যে সমস্ত পণ্য বিশেষ করে সাধারণ মানুষের জন্য অপরিহার্য সেগুলোকে ভ্যাটের আওতামুক্ত রাখা হয়। দৈনন্দিন জীবনে যে সমস্ত পণ্য বা সেবা প্রয়োজন সেগুলোর উপরে ভ্যাট আরোপ করা হয় না। এছাড়া যেগুলো বিলাস পণ্য অথবা মোটামুটি গ্রহণযোগ্য পণ্য অথবা দেশের শিল্পায়নের জন্য প্রযোজ্য হবে অথবা শ্রম অর্থাৎ বেকার সমস্যা সমাধানের জন্য কিছু পণ্যের উপরে ট্যাক্স আরোপ করা হয়, তার পুরো অর্থনৈতিক যে সিস্টেম আছে সেটাকে ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে পলিসি থেকে তারা নির্ধারণ করেন যে কোন পণ্যের উপরে ট্যাক্স কমালে দেশের আর্থসামাজিক ব্যবস্থার জন্য এটা সুবিধাজনক হবে। এই বিষয়টা বিবেচনায় রেখেই বিভিন্ন পণ্যের উপরে বিভিন্ন হারে এই ভ্যাট আরোপ করা হয়ে থাকে। জি, তারেক হাসান, আপনার কাছে এই জায়গাটা শুনতে চাই যে সেটা কি শুধু আমাদের জাতীয় রাজস্ব বোর্ড তারাই নির্ধারণ করেন, নাকি তাদের উপর আবার প্রভাব থাকে যদি বলি IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা এরকম যেগুলো রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যে সংস্থাগুলো, তারা কি বিশেষ কোনো আরোপ করে থাকে কিনা, কোনো ধরনের প্রভাব কথাটা বলাটা একটু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের উপর চেপে বসা টাইপের বিষয়। ঠিক সেরকম না, তারা আমাদেরকে বিভিন্ন সময় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, টেকনিক্যাল গাইডেন্স দেয়। অন্যান্য দেশে কিভাবে তারা অন্যান্য জায়গায় ট্যাক্স জিডিপি রেশিও বাড়ছে, কোন কোন অ্যানালাইসিসগুলো আমরা করতে পারি না, করা দরকার, সেই ধরনের কিছু অ্যানালাইসিস, গ্যাপ অ্যানালাইসিস করে IMF, ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে অবশ্যই কিছু গাইডেন্স দেয় যে না, তোমরা বোধহয় এই জায়গাটায় মানে তোমাদের হয়তো ভ্যাট আরোপ করা দরকার, অথবা এই জায়গাটায় তুমি হয়তো ভ্যাট অব্যাহতি অনেকদিন দিয়ে রেখেছো, সো কেন দিয়েছো, এটা কি তোমার ইকোনমিতে কতটুকু ইম্প্যাক্ট পড়েছে, যে উদ্দেশ্যে তুমি অব্যাহতি দিয়েছিলা সেটা কি কাজ করছে কি না। সো এই বিষয়গুলো দেখা, এবং যেহেতু আসলে আমাদের আপনি জানেন যে আমার রেভিনিউ দিয়েই তো আমার চলতে হবে, এটাই তো সরকারের আয়। সো আয়টা কিভাবে বাড়ানো যায় সে কারণে অবশ্যই তাদের কিছু অ্যাডভাইস আমাদের থাকে, সো অবশ্যই থাকে। জি, এনবিআর যদিও সমীহ করে আপনারা এটা অ্যাডভাইস বলছেন, পরামর্শ বলছেন, কিন্তু প্রভাব কথাটা আসলে যখন আলোচনা সমালোচনা হয় তখন বলা হয়, কারণ এই ভর্তুকি কোন কোন জায়গায় দেয়া হবে না এটা যখন IMF পরামর্শ দেয় তখন আসলে নানানভাবে এটা ভাবা হয় যে সত্যিকার অর্থেই প্রভাব পড়ে নাকি সেটা শুধু পরামর্শ পর্যায়ে থাকে। আব্দুল মান্নান, আপনার কাছে আমি এখানে একটু শুনতে চাই যে যেগুলো সাধারণত মানুষের খুব বেশি দরকার সেখানে ভ্যাট আরোপ করা হয় না, এটা বিশেষ বিবেচনায় নেওয়া হয়, কিন্তু যখন আমরা গম কোথা থেকে আমদানি করব এবং সেটা সেই গমের আটা, সেখানে পরবর্তীতে আটা দিয়ে বানানো নানান যে জাত পণ্য আমরা যেভাবে বলি আর কি, সেখানে তো ভ্যাট আরোপ করা হচ্ছে ওই আমদানির কস্টের উপর, সেটা কি অন্য কোনো বিবেচনা কিনা? আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের ভ্যাটের 3টি তফসিল আছে, তার মধ্যে প্রথম তফসিলে সাধারণত কৃষিজাত পণ্যকে ভ্যাট মুক্ত রাখা হয়েছে। তার মধ্যে ধান, গম, চাল, ডাল এগুলিকে ভ্যাট মুক্ত করা হয়েছে। তবে কোনো একজন আমদানিকারক যদি দেশের বাইরে থেকে গম আমদানি করে সেটাকে অভ্যন্তরীণভাবে প্রসেস করা হয়, এবং শুধু প্রসেস করলেই হবে না, এখানে কিন্তু এই একটা সুনির্দিষ্ট মেজারমেন্ট জাতীয় রাজস্ব বোর্ড থেকে বা যারা পলিসি মেকিং করে তার কিন্তু একটা সুনির্দিষ্ট মেজারমেন্টের ভিত্তিতে তার উপরে ভ্যাট আরোপ করা হয়েছে। যেমন সেটা যদি 2 কেজির প্যাকেট হয়
অথবা 2.5 কেজির প্যাকেট হয়, এই ছোট ছোট এই টাইনি স্কেলে কেবলমাত্র ভ্যাট আরোপ করা হয়েছে। এছাড়া কোনো কৃষি পণ্যের উপরে প্রসেস করা হলে বাল্ক আকারে যদি প্রসেস করা হয় তার উপরে কোনো ভ্যাট আরোপ করা জি নাই। তারেক হাসান, আপনার কাছে আসি। যদিও আমাদের এই ছোট্ট আয়োজন যদি বলি সময়ের দিক থেকে সেখানে সবটা আমরা জানাতে পারবো না দর্শকদের, তারপরে ছোট করে কিছু বিষয় জানানোর চেষ্টা করছি। সেখানে যদি বলি চ্যালেঞ্জ কোথায়? ভ্যাট আমরা দিব, নাগরিক হিসেবে ভ্যাট আদায় করবে রাজস্ব বোর্ড, কিন্তু চ্যালেঞ্জগুলো কোথায়? ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ। চ্যালেঞ্জগুলো আসলে আপনি প্রথমে যেটা দিয়ে শুরু করেছেন যে আমাদের সদিচ্ছা, চালান আমরা কিভাবে পাবো, বুঝবো কি করে। সো আসলে ভ্যাট সিস্টেমটা এমন, এটা এমবেডেড আমাদের লাইফে। সো চালান পাওয়াটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সো আমরা যারা আমরা কর দেই, আমাদের মধ্যে একটা সচেতনতা থাকতে হবে যে আপনি যেটা বললেন যে আপনি একটা মিষ্টির দোকানে যাবেন, কাইন্ডলি একটু 30 সেকেন্ড স্পেয়ার করে বলবেন যে ভাই আমাকে ভ্যাট চালানটা দেন, তাহলে হয়তো সরকার পাবে। সো এই জায়গাটায় আমাদের একটা অ্যাওয়ারনেসের জায়গা থেকে আমাদেরকে একটু সচেতন হতেই হবে। সো এই চ্যালেঞ্জটা মোকাবেলায় অবশ্য আমরা কিছু স্টেপও নিচ্ছি। আমি দর্শকদেরকে জানাতে চাই যে আমরা, স্যার যেটি বললেন শুরুতেই, যে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসের মাধ্যমে আপনারা কিছু চালান পাবেন, এবং আমাদের কিছু সফটওয়্যারের ভ্যাটের এনবিআর অ্যাপ্রুভ সফটওয়্যার আছে, পজ মেশিনের চালানগুলো যদি নেওয়া যায় সেখান থেকে, এবং আমরা আসলে ইনভয়েসিং চালু করার চেষ্টা করছি। সো এটা একটা কাইন্ড অফ নিউ সিস্টেম হবে, যেখানে আসলে জাস্ট একটা চালান কাটলেই এটা আমাদের সরকার জানতে পারবে, সহজ কথা আমাদের সার্ভার ডেটাটা আমরা একদম পাবো, সঠিক ডেটাটা। সেক্ষেত্রে যদি আমরা ক্যাশলেস সোসাইটির কথা বলি, কিন্তু সেটা কবে আমরা পরিপূর্ণভাবে চালু করতে পারবো সেটাও একটা বড় প্রশ্ন। আব্দুল মান্নান, আপনার কাছে আসি। রিফান্ডের একটা শব্দ রয়েছে এই ভ্যাটের সাথে জড়িত, এবং সেই রিফান্ড কি সেটাও একটু জানাতে চাই দর্শকদের, এবং সেই সাথে আবার রিফান্ড যেটা যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক, ডেফিনেটলি সেইখানটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। রিফান্ড হলো যে কোনো একজন ব্যবসায়ীর আমদানি পর্যায়ে পরিশোধিত ভ্যাট যদি সরবরাহ পর্যায়ে কোনো ভ্যাট তাকে দিতে না হয়, তাহলে তার আমদানি পর্যায়ের ভ্যাটটাকে ফেরত দেওয়া, এটা কেবল হয় রিফান্ড। তো এই রিফান্ড হলো যে রিফান্ডের যে প্রসেসিংটা অনলাইন মাধ্যমে সম্পাদন করা হয়, এটা হচ্ছে রিফান্ড। অর্থাৎ এখানে কোনো পেপার বেস কোনো অ্যাক্টিভিটিস হবে না। রিফান্ডের আবেদনের সাথে সংশ্লিষ্ট যে কাগজপত্র, যে দলিলাদি, এছাড়া যাচাই বাছাই, অনুমোদন, সব কিছুই আপনার অনলাইন ভিত্তিক হবে। তারেক হাসান, একদম শেষে চলে এসেছি আজকের আয়োজনে। সেই জায়গায় হাজারো প্রশ্নের ভিড়ে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই যে কেন ব্যবসায়ীরা অনলাইনের দিকে আগ্রহী হয় না, সেটা কি একটা ফাঁকির বড় কারণ কিনা? আর সদিচ্ছার কথা বলছিলেন, সেটাও ছোট করে শুনতে চাই, যে আসলে চোরে না শুনে ধর্মের কাহিনী, সেক্ষেত্রে কি শুধু সদিচ্ছা দিয়ে হবে কিনা? আসলে দুটো বিষয়ই লাগবে। একটি হচ্ছে ভলান্টারি কমপ্লায়েন্স। আমাদের এই ভ্যাট ব্যবস্থাটা যেহেতু আসলে কাইন্ড অফ সেলফ ডিক্লেয়ারিং, আমরা প্রথমে চেষ্টা করি যাতে করে সবার কমপ্লায়েন্সটা ভলান্টারি হয়, এই যে অ্যাওয়ারনেস এবং সব কারণে। সো আমরা আশা করব যে আমাদের ব্যবসায়ী সমাজ এবং একই সাথে আমরা যারা কর্মকর্তারা আছি, তারা যাতে আমাদের কমপ্লায়েন্স লেভেলটা হাই করি, আমরাও যাতে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, সবাই যাতে সহজে ভ্যাট দিতে পারে, সে ধরনের একটা কালচার, সিস্টেম, লিগাল প্রসিডিওর তৈরি করা। যেমন আমি একজন বড় ব্যবসায়ী, আমি হয়তো অনেক কিছু ম্যানেজ করতে পারবো, একজন কর্মচারী রাখতে পারবো। একজন ছোট জন যাতে করে একটু সিম্পলিফাইড ওয়েতে ভ্যাটটা দিয়ে দিতে পারে, তার যাতে খুব জটিল হিসাব রাখতে না হয়, এ ধরনের কিছু সিম্পলিফিকেশন কার্যক্রম আমরা ইতিমধ্যেই নিয়েছি, আরও নিতে হবে, যাতে করে আমরা ট্যাক্স পেয়ারদের সাথে কথা বলে তাদের ব্যথার জায়গাটা কি সেটি যদি আমরা একটু সহজে সমাধান করতে পারি, আমার মনে হয় তাহলে এই গ্যাপটা যেটা আছে সেটি আস্তে আস্তে কমবে। একটা হচ্ছে সহজীকরণ করা সবার জন্য, আর একটা হচ্ছে যে এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করা, এবং সেই জায়গায় আসলে খুব বেশি গুরুত্ব আপনারা দিচ্ছেন এই ভ্যাট সপ্তাহ পালনের মধ্য দিয়ে, এবং নিঃসন্দেহে আমরাও এই যে উদ্যোগ, এটাকে আমরা অনেক বেশি স্বাগত প্লাস শুভকামনাও জানাতে চাই এই উদ্যোগের। আজকে আয়োজন শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মান্নান সর্দার আপনাকে, তারেক হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই। দর্শক, আপনারা যারা ছিলেন আমাদের সাথে এই আয়োজনে কথাগুলো শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেখানে বলতেই হয়, আমি নাগরিক হিসেবে আমি যে ভ্যাট দিব, সেটা যেহেতু সবাই সমানভাবে দিচ্ছি, নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষ পর্যন্ত, এই ভ্যাট দেয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়, বরঞ্চ মাথাকে আরও একবার উঁচু করা, যে আমি এদেশের টাকা দিই এবং সেই টাকায় যা কিছু নির্মিত হয় সেই সুবিধা আমি ভোগ করি। সেই উঁচু গলা করতেও নিজেকে, নিজের আত্মসম্মান বাঁচাতে আমরা সবাই ভ্যাট দিব। আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।